লেখিকা শাশ্বতী রায়ের ভালো থাকার মানে। প্রায় ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে উঠছিলাম, দোতলা থেকে শঙ্খের শব্দ ভেসে আসছে। ইস, অনেকটা দেরি হয়ে গেছে, পুজো মনে হয় শেষ। দোতলার বসার ঘরে ঢোকার মুখে পার্থর মাসতুতো বোন তিতানের সাথে দেখা। কি গো মিলিদি, এত দেরি? ঠাকুর মশাইয়ের তো ব্যাগ গোছানোর সময় হয়ে এলো। কথাটা শেষ করেই মুচকি হাসল তিতান। ফিজিক্স অনার্স নিয়ে পড়ছে তিতান, সবে ফার্স্ট ইয়ার। সবসময় রঙিন প্রজাপতির মতো উড়ছে। এর আগেও ২-৪ বার ওর সাথে দেখা হয়েছে আমার। পার্থর মা আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার পর থেকে এ বাড়িতে আমার অবাধ যাতায়াত। আজ এসেছি লক্ষ্মী পুজো উপলক্ষে। আসতে অবশ্য একটু দেরি হয়ে গেছে, প্রায় ৮টা বাজে। সব মিটলে ফিরতেও দেরি হবে, তবে পার্থ বলেছে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, এটুকু ভরসা। তিতানের দিকে তাকিয়ে চোখ টিপলাম। ব্যাগ গোছানোর আগেই তো এসে গেছি, চলো আমরা পাহারা দিই। হুম, অত সহজ? যাও না, তোমার শাশুমা বসে আছে ওখানে, হেব্বি খোঁচে আছে তোমার দেরি দেখে। কি করব বল, মাধ্যমিকের ব্যাচটা নিয়ে আজ বসতেই হতো। স্কুল খুললেই ওদের টেস্ট, এমনিতেই পুজোর জন্য অনেকদিন পড়াইনি। সে তোমার শাশুমাকে বোঝাও। ধ্যাত, এখন থেকেই শাশুমা কি রে? তোর ওই ক্যাবলা দাদাকে বিয়ে করব, তুই শিওর? কার কথা হচ্ছে গো? অনুরাধার স্বরে প্রায় চমকে উঠলাম আমরা। কখন যে উনি এসে দাঁড়িয়েছেন টেরও পাইনি। আমতা আমতা করে বললাম, দেখো না কাকিমা, তিতানটা সেই থেকে জ্বালাচ্ছে। এই মেয়ে কেন রে? আরে আমি কখন জ্বালালাম? আমি তো শুধু জিজ্ঞেস করলাম তোমার এত দেরি কেন। কথাটা শেষ করেই ফুরুত করে পালিয়েছে তিতান। ভ্রু কুঁচকে একটুক্ষণ তিতানকে দেখে আমার দিকে ফিরলেন উনি। তোমার এত দেরি হলো যে? পড়াচ্ছিলাম কাকিমা, ছেলে মেয়েগুলো এমন করে ধরলো, পরপর দুটো ব্যাচ পড়িয়ে এলাম। কথা বলতে বলতে দেখলাম পার্থ এসে দাঁড়িয়েছে। একবার পার্থকে আর একবার আমাকে দেখে নিয়ে উনি বললেন, তা ভালো, যা করার বিয়ের আগেই করে নাও। বাবু তোমায় নিশ্চয়ই বলেছে আজ অবধি এ বাড়ির বউরা চাকরি করেনি। আরো পরিষ্কার করে বলতে গেলে চাকরির প্রয়োজন হয়নি তাদের। তোমারও হবে না আশা করি। কথাগুলো বলে গটগট করে প্রসাদ দেবার জায়গায় চলে গেলেন উনি। বেশ বড় পরিবার এদের, প্রসাদ খাবার থেকে হইচই হচ্ছে বেশি। পার্থ চুপ করে দাঁড়িয়েছিল এতক্ষণ, এবার বলল, চলো মাকে একটু হেল্প করি, ছোট কাকিমা পারবে না? পূর্ণিমাতে পায়ের ব্যথাটা আরো বেড়েছে। পার্থর মায়ের বলা কথাগুলো এখনো কানে বাজছে আমার। এ বাড়ির বউ হলে আমাকে ঘরে বসে থাকতে হবে? কই, পার্থ তো এ কথা বলেনি আগে। কিরে আয়, পার্থ ডাকছে। শাড়ির কুচি সামলে সাবধানে এগোলাম। একটু আগে অল্প বৃষ্টি হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে বোঝাই যাচ্ছিল না। রাস্তায় বেরিয়ে টের পেলাম বাইক না নিয়ে বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়েছে পার্থ, অবশ্য মায়ের নির্দেশে। হবু বৌমা বৃষ্টি ভেজা রাতে মধ্যবিত্তদের মতো বাইকে বাইকে ঘুরুক, সেটা উনি চান না। পরিবারের সম্মানের ব্যাপারে বড্ড স্পর্শকাতর উনি। গাড়ির ভিতরে চড়া এসি চলছে, শীত শীত করছিল আমার। বললাম, জানালাটা একটু খুলে দিলে হয় না? গরমটা তো অনেকটা কমে গেছে। রাত কত হয়েছে দেখেছিস? বাইপাস এখন মোটেও সেফ না। তুই তো আছিস সাথে। ফিক করে হাসলো পার্থ। কি দরকার বেকার ঝামেলায় জড়িয়ে? আমিও তো মা বাবার একমাত্র সন্তান। উসখুস করছিলাম এতক্ষণ ধরে চেপে রাখা কথাটা বলার জন্য। এবার বলেই ফেললাম, তুই কিন্তু আজকাল আমায় সব কথা বলিস না। কি বলিনি? এই যে আমার চাকরি করাটা তোর মা মেনে নেবে না। বলিনি বুঝি? না, বলিসনি। এত বড় কথাটা কেন বলিসনি সেটাই আশ্চর্যের। সামান্য একটা ব্যাপার নিয়ে ঝামেলা করিস না তো। এটা সামান্য ব্যাপার? তাছাড়া কি? তুই বুঝবি না। বোঝা, বোঝালে তো বুঝবো। দেখ, আমি মনে করি প্রতিটা মেয়েরই অর্থনৈতিক স্বাধীনতা থাকাটা খুব জরুরি। সেটা ডিপেন্ড করে তার কেমন বাড়িতে বিয়ে হচ্ছে তার ওপর। আর আমার মাকে দেখে তোর কি মনে হয়? মা কি খুব দজ্জাল শাশুড়ি হবে? মনে মনে হাসলাম। দজ্জাল হবে কিনা তার আজই কিছুটা পেয়েছি, কিন্তু সে কথা কি পার্থকে বলা যায়? আমার চুপ করে থাকাটা চোখে পড়ছে পার্থর। রাস্তার ধারে গাড়ি থামিয়ে কাছে টেনে নিল আমায়।
কানের লতিতে মুখ ঘষতে ঘষতে বলল, কি সুন্দর ওয়েদার দেখ, তোর এখনো ঝগড়া করতে ইচ্ছে করছে? ঝগড়া তো করিনি। তাহলে এমন সুন্দর মুহূর্তটা এনজয় করছিস না কেন? কি হলো বল? উত্তরের অপেক্ষা না করেই আদরে আদরে অস্থির করে দিচ্ছে পার্থ। উষ্ণ নিঃশ্বাসে পুড়িয়ে দিচ্ছে আমায়। দম বন্ধ হয়ে আসছিল আমার। ভালোবাসাও এমন শ্বাসরোধ করে। প্রায় জোর করেই সরিয়ে দিলাম পার্থকে। আজ লাইব্রেরি যাবার পথে বাসস্ট্যান্ডে রমনা বৌদির সঙ্গে দেখা। অনেকদিন পর বৌদিকে দেখে মনটা খুশিতে ভরে গেল। বৌদির মধ্যে কিন্তু তেমন খুশি দেখলাম না। জিজ্ঞাসা করলাম কি হয়েছে। বৌদি ছলছল চোখে জানালো তার বিয়েতে পাওয়া একজোড়া কানের দুলের পুষ পাওয়া যাচ্ছে না, তাই নিয়ে বাড়িতে অশান্তি। হেসে বললাম, সামান্য পুষের জন্য অশান্তি? আমার কথায় বৌদি যেন আরো ভেঙে পড়ল। পুষটা সোনার গো। সোনার পুষ? একটা বিখ্যাত সোনার দোকানের নাম করে বৌদি বলল, ওদের কানের দুলের পুষটাও সোনার হয়। এসব সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। সান্ত্বনা দেবার মতো করে বৌদিকে বললাম, যা হবার হয়ে গেছে, মন খারাপ করো না। দাদাকে বুঝিয়ে বলো, নিশ্চয়ই বুঝবে। অনেক বুঝিয়েছি, শুনছেই না। আগুনে ঘি ঢালবার লোকেরও তো অভাব নেই। বুঝলাম বৌদি তার পূজনীয় শাশুড়ি মায়ের কথা বলছে। বললাম, তুমি বলো যে অনেকেই তো একটা দুলের সাথে অন্য দুলের পুষ গুলিয়ে ফেলে, তোমারও তাই হয়েছে। ভুল তো মানুষেরই হয় নাকি? সেটাই বলেছি গো। আর তাই এখন বাপের বাড়িতে পাঠাচ্ছে পুষ খোঁজার জন্য। যদি আমার মায়ের দুলের সাথে মিশে গিয়ে থাকে। অবাক লাগছিল আমার। একটা পুষ খোঁজার জন্য এই দুপুর রোদে যাদবপুর থেকে দক্ষিণ বারাসাত ছুটবে মানুষটা, আর সেখানেও না পাওয়া গেলে? প্রশ্নটা করেই ফেললাম। বাসস্ট্যান্ডে লোকদের আড়াল করে চোখটা মুছে নিল বৌদি। না পাওয়া গেলে কি হবে জানি না গো। ব্যাপারটা শুধু গয়নার দামে আটকে নেই, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এসে গেছে। সত্যি বলছি তোমায়, নিজেকে আজ বড্ড চোর চোর মনে হচ্ছে। আচ্ছা বৌদি, ওই দোকানটায় গিয়ে একজোড়া সোনার পুষ কিনে আনলে কেমন হয়? ম্লান হাসলো বৌদি। আমার সে ক্ষমতা কোথায়? সোনার যা দাম। বাবাকেও কথা বলতে পারবো না। পেনশনের টাকাতেই কোনো মতে দুজনের চলে। তাছাড়া একেবারে নতুন জিনিস দেখলেই ওরা বুঝে যাবে। তখন নতুন কেনার টাকা কোথায় পেলাম সেই নিয়ে আরেক অশান্তি শুরু হবে। বাস এসে গেছিল, বৌদি উঠে পড়ল। আমি অন্যদিকে যাব। মিনিট পাঁচেক অপেক্ষার পর আমিও বাস পেয়ে গেলাম। বাসে বসেও ভাবছিলাম বৌদির কথা। কি জীবন মানুষটার! বছরখানেক আগেও যেটুকু হাসি ছিল মুখে, আজ তার ছিটে ফোঁটাও নেই। বিয়ে নামক প্রতিষ্ঠানের ওপর সত্যি কোনো ভরসা নেই। এই ঝামেলা কতদূর গড়াবে কে জানে। আমার কাছে বৌদির ফোন নম্বরও নেই যে একবার খোঁজ নেব। আমার টেলিপ্যাথির জোর আছে বলতে হবে। পরদিন সকালেই বৌদি আমাদের বাড়িতে এলো। মাকে বলেছিলাম ঘটনাটা। বৌদি এসেই বলল, আমার সাথে একবার ওই দোকানটায় যাবে মিলি? কোন দোকানে? এই দুলটা যেখান থেকে কেনা হয়েছে সেখানে গেলেই মাপ মতো পুষটা পেয়ে যাব। তুমি নতুন কিনবে, কিন্তু কাল যে বললে তাতে অসুবিধা আছে। সে ব্যবস্থা করেছি। গতকাল বাড়ি থেকে আসার সময় আমার একটা লকেট নিয়ে এসেছি, ওটা ভেঙেই হয়ে যাবে। কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়ানক রাগ হচ্ছিল সুব্রতদা আর জেঠিমার উপর। মা ইশারায় বলতে চাইছিল আমি যাতে এর মধ্যে না জড়াই। রান্নাঘরে গিয়ে মাকে বুঝিয়ে বললাম। বাবাও দেখলাম আপত্তি করলো না। উল্টে বৌদিকে বলল, তুমি লকেটটা না ভেঙে বরং আমার থেকে ক্যাশ নিয়ে যাও, পরে তোমার সুবিধা মতো ফেরত দিও। বৌদি কিছুতেই রাজি হলো না। ঝাঁ চকচকে দোকানে পা রেখে বৌদি ঈষৎ আড়ষ্ট। কি বলবে, কাকে বলবে বুঝতে পারছে না। আমি হাল ধরলাম। কানের দুলের সেকশনে মিষ্টি একটি মেয়ে বসে আছে। সরাসরি তাকে বললাম, আপনাদের কানের দুলের সাথে পুষটা কি সোনার দেওয়া হয়? হ্যাঁ ম্যাম। বৌদির হাত থেকে দুল জোড়া নিয়ে মেয়েটিকে দেখিয়ে বললাম, এই দুলটা আপনাদেরই দোকান থেকে কেনা, এর পুষটা হারিয়ে গেছে। মাপ মতো সোনার পুষ কি পাওয়া যাবে? মেয়েটি দুল জোড়া হাতে নিয়ে একটুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর কাছেই দাঁড়ানো গার্ডকে ডেকে বলল, সম্বিত দাকে একবার ডেকে আনো তো। সামনে রাখা চেয়ারে আমাদের বসতে বলে মেয়েটি আবার নিজের কাজে লেগে গেল। বিয়ের মরশুম চলছে, একের পর এক কাস্টমার আসছে। কত রকমের তাদের চাহিদা। হাসি মুখে সবার পছন্দের জিনিস দেখিয়ে চলেছে এরা। বৌদির দিকে দেখলাম, ব্যাগ খুলে একবার টাকা আর লকেটটা চেক করে নিল।
বাসে বসেও একবার ব্যাগে উকি দিতে দেখেছি। খারাপ লাগছিল আমার। শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে সামান্যতম আত্মবিশ্বাসটুকু আর অবশিষ্ট নেই মানুষটার মধ্যে। গার্ডের সাথেই স্যুট টাই পরা এক ভদ্রলোক ইয়ারিং কাউন্টারের কাছে এগিয়ে আসছেন। মনে হলো ইনি সম্বিত। ভদ্রলোক এসে দাঁড়াতে মেয়েটি অদ্ভুত একটা কথা বলল, সম্বিতদা, একবার দেখুন তো ইয়ারিংগুলো। ওনারা বলছেন আমাদের দোকান থেকে কেনা। মেয়েটি আমাদের দিকে দেখিয়ে বলল, ভদ্রলোকের অভিজ্ঞ চোখ, একবার দেখেই বললেন এটা আমাদের দোকানের না। কি বলছেন? বৌদি অস্ফুটে বলল, বাক্স তো আপনাদের দোকানেরই ছিল। হাসলেন ভদ্রলোক আর বললেন, বাক্স আমাদের দোকানের হলেও দুলটা আমাদের নয়। গয়নার গায়ে দোকানের ইনিশিয়াল লেখা থাকে, এতে অন্য দোকানের নাম স্ট্যাম্প করা আছে। আমার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছে। বললাম, তার মানে এর সাথে যে পুষ ছিল সেটাও সোনার নয়? ভদ্রলোক দোকানের নামটা একটা কাগজে লিখে আমার হাতে দিয়ে বললেন, আমি 100% শিওর, তবু আপনারা একবার এখানে গিয়ে চেক করতে পারেন। দুলজোড়া বৌদির হাতে দিয়ে কাগজটা নিয়ে উঠে আসছিলাম, ভদ্রলোক পিছু ডাকলেন, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। ব্যাপারটা কি বলুন তো, কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। হেসে বললাম, মেয়েদের গোটা জীবনটাই রহস্য দাদা। কখন যে কি অপেক্ষা করে থাকে আমরা নিজেরাই বুঝতে পারি না। দোকান থেকে বেরিয়ে বাসের অপেক্ষা না করে ট্যাক্সি নিলাম। বৌদিকে বললাম, ভাড়া আমি দেব, তুমি একদম ব্যাগ খুলবে না। নির্দিষ্ট দোকানে পৌঁছাতে তারা দুল দেখে বলল তাদেরই দোকানের, এবং তারা তাদের সবচেয়ে দামি দুলের সাথেও সোনার পুষ দেন না। বাড়ি ফেরার সময় বৌদিকে বললাম, অনেক হালকা লাগছে না এবার? আর তোমায় লড়তে হবে না এই তুচ্ছ জিনিস নিয়ে। দুদিকে মাথা নাড়ল বৌদি, বলল, না গো মিলি, এবারই তো আসল লড়াই শুরু। দুদিন পর আমার জ্যাঠতুতো দিদির বিয়ে উপলক্ষে নর্থ বেঙ্গল চলে গেলাম। 1 সপ্তাহ পর ফিরে এসে শুনলাম বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে। খবরটা শুনে খুব খুশি হলাম, সাথে একটু খারাপও লাগলো। আমার সাথে একবার যোগাযোগও করলো না বৌদি। এই ঘটনার পর প্রায় 5 মাস কেটে গেছে। অনেকগুলো স্কুলে অ্যাপ্লাই করেছিলাম। বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরিও জুটে গেছে আমার। পার্থর ঘোর আপত্তি সত্ত্বেও জয়েন করেছি। ওর মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন চাকরি করা বউ ঘরে তুলবেন না। বাবা আমার পক্ষে থাকলেও মা মাঝে মাঝেই বলে, ওরা না চাইলে চাকরি করিস না, না হয়। এমন ছেলে এরপর পাবো কিনা ঠিক নেই। এরই মধ্যে এক দুপুরে রমনা বৌদির ফোন এলো। আমি তখন স্কুলে। ফোনটা ধরবো না করেও ধরে ফেললাম। বলো বৌদি, আজ একবার দেখা করতে পারো মিলি? অনেক কথা আছে। বৌদির আচরণের কথা মনে পড়তে একেবারেই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কদিন ধরে আমার মনটাও ভালো নেই। পার্থ আর আমার সম্পর্কটা প্রায় তলানিতে এসে ঠেকেছে, বেশ বুঝতে পারি। ফোনে কথা হলেও ওর একটাই কথা থাকে, অন্তত আমাদের সম্পর্কটার কথা ভেবে চাকরি ছেড়ে দে। অনেক চেষ্টা করেও ওকে আমার কথা বোঝাতে পারি না। আমাদের 7 বছরের সম্পর্কটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বড্ড কষ্ট হয় আমার। মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্যই বৌদির সাথে দেখা করতে রাজি হয়ে গেলাম। কফি হাউসে বৌদিকে দেখে প্রায় চমকে উঠলাম। কদিনের চেহারায় কত পরিবর্তন! যখনই দেখেছি শাড়িতেই দেখেছি বৌদিকে, আজ লাল কালো সাদা বাঁধনি সালোয়ার কামিজে বৌদিকে চেনাই যাচ্ছে না। অভিমানে তেমন কথা বলবো না ভেবেছিলাম, কিন্তু বৌদিকে দেখে না বলে পারলাম না। কি সুন্দর লাগছে তোমায় বৌদি, একদম অন্যরকম। মিষ্টি করে হাসলো বৌদি। এই, এবার থেকে আর বৌদি নয়, রমনাদি বলবে। বেশ, তাই হবে। কিন্তু রমনাদি, তুমি এভাবে হঠাৎ উধাও হয়ে গেলে কেন? আমার উপর রাগ করো না মিলি। নিজেকে গুছিয়ে নেবার জন্য এই সময়টুকুর বড্ড প্রয়োজন ছিল। সেদিন কি হলো জানতেও পারিনি। খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। ওদের জানিয়েছিলে সব? জানিয়েছিলাম। সুব্রত মানলে ওর মা কোনো মতেই মানতে চাইলেন না, কারণ এতে ওর ভাইয়ের মান সম্মান জড়িয়ে। সুব্রত সেদিনই খোঁজ নিল সেই দোকানে। আমি ততক্ষণে যা সিদ্ধান্ত নেবার নিয়ে ফেলেছি। সামান্য একটা ঘটনায় আমার ওপর শারীরিক এবং মানসিক যে ধকল গেছে তা মেনে নিতে পারছিলাম না। এরকম হেনস্থা কোনোদিন হয়নি, বিশ্বাস করো। মনে হচ্ছিল আজ যদি সব মানিয়ে নিয়ে এখানে থেকে যাই,
এরপর আরও বড় কিছু ঘটাবে এরা। তাও অপেক্ষা করেছিলাম 2 দিন, যদি ওরা ভুল বোঝে। দেখলাম ভুল তো বুঝলই না, বরং উল্টে চাপ দিতে শুরু করলো। কেন আমি গোয়েন্দাগিরি করেছি, সুব্রতর মামাকে ছোট করাই নাকি আমার উদ্দেশ্য ছিল। বুঝলাম এরা ভাঙবে তবু মচকাবে না, ব্যাগ গোছানোই ছিল। বেরিয়ে এলাম ওখান থেকে। ওরা আটকাতে চায়নি তোমায়? সুব্রতদা বলেনি থাকতে? বলেছে তো, অনেকবার বলেছে। বিনা মাইনের ঝিকে কি ছেড়ে দিতে চায় কেউ? রমনাদির হাতের ওপর হাত রাখলাম। এভাবে বলো না, আমরা সব সময় তোমার পাশে আছি। জানি তো, সেজন্যই তো আরো জোর পেলাম। কোনো উকিলের সাথে কথা হয়েছে? কেস চলছে তো, মিটে যাবে তাড়াতাড়ি। আমার তো কোনো দাবি নেই ওদের কাছ থেকে। ওদের 1 পয়সা ছোঁয়ার থেকে মরে যাওয়া ভালো। না চাইতেও জিজ্ঞাসা করে ফেললাম, এখন কি করবে ঠিক করেছো কিছু? সে অনেক কিছু। মা, আমি আর কাজের দিদি মিলে হোম ডেলিভারির ব্যবসা শুরু করেছি। অফিস পাড়ায় দুপুরের খাবার পৌঁছে দিই। বেশ কিছু টাকা জমলে একটা কম্পিউটার কোর্স করব। তারপর ঠিক একটা চাকরি খুঁজে নেব। দেখো, ওদের মতে চলতে গিয়ে ভালো থাকা যে কি তা ভুলেই গেছিলাম জানো। কিন্তু এখন আমি ভালো আছি, খুব ভালো আছি। রমনাদির দিকে দেখছিলাম। সেদিনের সেই ভীতু কুঁকড়ে থাকা লাজুক মেয়েটার মধ্যে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। নিষ্প্রভ চোখ দুটো আজ যেন বড় উজ্জ্বল। রমনাদিকে বিদায় জানিয়ে ফিরছিলাম, ব্যাগের মধ্যে টুংটাং শব্দ। ফোন হাতে নিতেই দেখলাম পার্থ। আজ আর কঠিন সিদ্ধান্তটা নিতে অসুবিধা হলো না আমার। ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্লক করে দিলাম। পার্থ আমায় কোনোদিনও বুঝবে না। এভাবে একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চেয়ে দূরে সরে যাওয়াই ভালো। ভালোবাসার জন্য ভালো থাকার অধিকারটুকু আমি হারাতে চাই না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।